ও বাবা, তুমি এত চিন্তা করো না, দাদা তো কলকাতায় গিয়েছে, ও তো মাস গেলে কিছু টাকা ইনকাম করবে। আর আমিও তো টিউশনি পড়াচ্ছি, আমারও দেখবে কিছু টাকা ইনকাম হবে। দেখবে মাসের শেষে আমরা মহাজনের সব ধার ঠিকঠাক মিটিয়ে দেবো, তুমি চিন্তা করো না কোনো। আরে না রে মা, সে চিন্তা তো করছি না। মহাজন লোকটা আসলে মোটেই সুবিধের লোক না। 1 মাস টাইম নিয়েছি, 1 মাসের মধ্যে ওর কাছ থেকে নেওয়া টাকা যদি শোধ না দিতে পারি, না জানি ও মহাজন আমাদের সঙ্গে কি না করে বসে। কয়েকদিন পর মহাজন এসে যদুবাবুর বাড়িতে হাজির হয়। আরে মহাজন মশাই, আপনি চলুন ঘরে, চলুন বসবেন, চলুন। আরে না না, রাখো, আমি বসতে আসিনি, মনে আছে তো আর কয়েকদিনই বাকি আছে টাকা দেওয়ার। তোমার ছেলে শহরে যাবে বলে তুমি এই বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা নিয়েছো। এখন সময় মতো টাকা ফেরত দিতে না পারলে কিন্তু এই বাড়ি ছেড়ে আমি বার করে দেব তোমাদেরকে, এই বলে দিচ্ছি। আরে মহাজন মশাই, চিন্তা করবেন না। আমার ছেলে আমাকে ফোন করেছিল, ও এই মাসের শেষেই টাকা পাঠাবে বলেছে। আমি তার টাকাগুলো নিয়ে সব টাকা আপনাকে দিয়ে শোধ করে দেব, আর এই বাড়ির দলিলও ফিরিয়ে নিয়ে আসব। আপনি চিন্তা করবেন না, আপনি সময় মতো ঠিক আপনার টাকা পেয়ে যাবেন। এই বলে মহাজন সেখান থেকে চলে যায়। আর যদুবাবু খুব চিন্তায় পড়তে থাকে। ছেলেটা যদি টাকা না পাঠাতে পারে, কি করে আমি এই মেয়েটাকে নিয়ে এই বাড়ি থেকে বার হয়ে গিয়ে কোথায় থাকবো? ঠিক সেই সময়ই যদুবাবুর মেয়ে সোনালি ঘর থেকে বাইরে আসে। ও বাবা, মহাজন মশাই এসেছিল, কি বলেছে গো বাবা, তোমার মনটা এত খারাপ? আর বলিস না মা, মহাজন মশাই বলে গেছে যে আর বেশ কিছুদিন টাইম আছে, তার মধ্যেই যদি টাকা না দিতে পারি তা উনি এসে আমাদের বাড়ির থেকে বার করে দেবেন। কি হবে বলতো মা, তোকে নিয়ে আমি কোথায় যাব? তুই তো বড় হয়েছিস, আমি একা হলে নাই চিন্তা ছিল না। আরে বাবা, তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি, দাদা তো আছে, তোমার দুটো ছেলে মেয়ে আছে। আমরা ঠিক তোমার দেখো টাকা জোগাড় করে এই বাড়িটা ছাড়িয়ে আনবো। তুমি চিন্তা করো না তো, কিচ্ছু হবে না। চলো আমার সঙ্গে, তুমি ঘরে চলো। একদিন যদুবাবু আর সোনালি দাঁড়িয়ে আছে, সেই সময় তার দাদার অফিসের একটা ছেলে আসে। এটা কি খোকনের বাড়ি? আপনারা কি খোকনের গার্জেন বলছেন? হ্যাঁ হ্যাঁ, খোকন আমার দাদা। কেন, কি হয়েছে বলুন তো? আর আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমরা। আর বলবেন না, একটা খুব বড় দুর্ঘটনা ঘটেছে। খোকন যে অফিসে চাকরি করতো সেই অফিসটা আগুনে পুড়ে গেছে। ওই অফিসের যতজন কর্মচারী ছিল সবাই আগুনে পুড়ে গেছে। সেই সংবাদটাই দিতে এসেছি। খুব দুঃখজনকভাবে জানাচ্ছি, আপনাদের ছেলে খোকন আর এই পৃথিবীতে নেই। এ তুমি কি বলছো? আমার একটাই মাত্র ছেলে, কি করে হলো? ও কিভাবে আমাদের ছেড়ে চলে গেল? না খোকন, এটা হতে পারে না। কি বলছো তুমি? এই বলে লোকটা সেখান থেকে চলে যায়। যদুবাবু সেই টেনশন আর মাথায় নিতে পারে না, মাথা ঘুরে সেখানে পড়ে যায়। কি হলো বাবা, কেউ তো বাঁচাও, আমার বাবা অজ্ঞান হয়ে গেছে। সোনালীর কান্না শুনে স্থানীয় লোকজন ছুটে আসে এবং তার বাবাকে নিয়ে ঘরের ভিতর নিয়ে যায় এবং ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে তার বাবাকে খুব ভালোভাবে দেখে আর বলে, তো জ্যোতিষ খুড়ো, বাবা এখন কেমন আছে? দাদাটা তো চলে গেছে, আর বাবাও চোখ খুলছে না, কি হয়েছে জ্যোতিষ খুড়ো বাবার? আরে মা, চিন্তা করতে হবে না, বুঝতে পারছি তোর দাদাটা চলে গেছে, সেই শখটা নিতে পারিনি। তা কিছু হবে না, তোর বাবার আমি ঔষধ দিয়ে দিয়েছি, সুস্থ হয়ে যাবে। তুই চিন্তা করিস না মা, কাঁদিস না, চোখের জল মোছ। এই সোনালি, যদি কোনো দরকার পড়ে আমাদের ডাকিস কেমন? আমরা বাড়ির দিকে যাই তাহলে। আবার আসবো কোনি পরে, বাড়ির দিকেও কাজ আছে, ফেলে রেখে এসছি। এই বলে লোকগুলো ওখান থেকে চলে যায়। ও সোনালি, আমিও চলে যাচ্ছি মা। তোর বাবা ঠিক আছে, একটু পরেই জ্ঞান ফিরে আসবে। আমার কাজ আছে, যাই রে মা, আবার আসবো কোনি। সুবিধা অসুবিধা আমাকে খবর দিস কেমন? এই বলে জ্যোতিষ খুড়ো সেখান থেকে চলে যায়। আর সোনালি তার বাবার পাশে চুপ করে বসে থাকে। খানিকক্ষণ পর তার বাবার জ্ঞান ফিরে আসে। ও বাবা, তুমি আর চিন্তা করো না, জ্যোতিষ খুড়ো তোমাকে চিন্তা করতে বারণ করে দিয়ে গেছে। বলেছে চিন্তা করলে তোমার আবার শরীর খারাপ হতে পারে। দাদাটা চলে গেছে, তোমার যদি কিছু হয় আমার কি হবে বলো তো? তুমি ছাড়া আর কে আছে? বুঝতে পারছি রে মা, কিন্তু তোর দাদার কথা যে আমি ভুলতে পারছি না। ও যে আমার কি রত্ন ছিল, আমি কি করে ওকে ছাড়া থাকবো? কি হবে আমাদের এ জীবনে? আমার ছেলেটাকে কেড়ে নিলে গো ঈশ্বর। সোনালীর দাদার কারখানারই বন্ধু আসছিল তাদের বাড়ির উদ্দেশ্যে, তখন তার দেখা হয় মহাজনের সঙ্গে। ও কাকু, বলছি এটা কি কুসুমপুর গ্রাম? হ্যাঁ হ্যাঁ খোকা, এটা কুসুমপুর গ্রাম। কেন,
তুমি এই গ্রামে নতুন নাকি? হ্যাঁ, তোমাকে তো আগে কখনো দেখিনি। হ্যাঁ কাকু, আমি নতুন। বলছি আমি কলকাতা থেকে আসছি। এখানে যদুবাবু বলে কেউ থাকেন? ওনার ছেলে তো কারখানায় মারা গিয়েছে পুড়ে। তাই ক্ষতিপূরণ দরুন মালিক এখানে 2 লাখ টাকা দিয়েছে। আমি যদুবাবুর হাতে এই টাকাটা তুলে দিতে এসছি। ও খোকা, আর বলো না, আমি সেই যদু। আমার ছেলেটা মরে গেছে, এখন আর টাকা দিয়ে তোমরা কি করবে? আমার ছেলেটাকে তো ফিরিয়ে দিতে পারবে না তোমরা। এই টাকা নিয়ে আমি কি করব বলো তো? ও, আপনি তাহলে সেই যদুবাবু? কি করব কাকু, কিছু মনে করবেন না। আসলে আমরা তো চাইনি যে আমাদের কারখানার শ্রমিকদের কিছু হোক। দুর্ঘটনা ঘটে গেছে, কি আর করা যাবে। আপনি দয়া করে এই টাকাটা গ্রহণ করুন কাকু। আচ্ছা দাও তাহলে, কি আর করা যাবে। এই বলে লোকটা টাকাটা দিয়ে সেখান থেকে চলে গেল। আর মহাজন মহা আনন্দে টাকাটা নিয়ে নিল। যাক বাবা, আজকে নাটকে তাহলে কাজ হয়েছে। ছোটবেলায় যে নাটক শিখতাম, আজকেই তার ফল পেলাম। কেউ জানতে পারার আগে টাকাটা নিয়ে বাড়ি নিয়ে পালাই বাবা। একদিন সোনালি মহাজনের পুকুরে বসে বাসন মাজছিল, আর সেই সময় সেখান থেকে শুভম যাচ্ছিল। সোনালি শুভমকে লক্ষ্য না করলেও শুভম সোনালীকে লক্ষ্য করে। এই যে খোকা, তাহলে এতদিন পর তোমার এই কাকুর কথা মনে পড়লো? কলকাতায় গেছো তা গেছো, আর আমার কাছে তুমি আসো না। রাগ করেছি তোমার ওপর। ও কাকু, রাগ করবেন না, আর রাগ করার দরকার নেই। আমার কলকাতার ফ্যাক্টরিতে একটু সমস্যা হয়েছে। আমি ভাবছি আপনার এখানে যে পুরনো একটা বড় বাড়ি আছে আমাদের, বাবা বলে পাঠিয়েছে ওই বাড়িটাই ভেঙে চুরে আর একটা নতুন ফ্যাক্টরি বানাবো। আপনি আমাকে যদি হেল্প করেন। আরে কি বলছো খোকা, তুমি এখানে ফ্যাক্টরি বানাবে? সে তো দেখভালই আমারই করতে হবে। এতে আবার হেল্প না করার কি আছে, এ তো আমারই সৌভাগ্য। ও কাকু, আর একটা কথা ছিল। এই রাস্তায় আসার মুখে দেখলাম পুকুর পাড়ে একটা মেয়ে বসে থালা মারছে। আমার দেখে মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। আর এমনিতেও বাবা কদিন ধরে মাথা খারাপ করছে গ্রামের মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে বলে। তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো না মেয়েটা কোন গ্রামের, তাহলে বিয়ের সম্বন্ধ করতে পাঠাই বাবাকে। আচ্ছা খোকা, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। ওই মেয়েটা কোথাকার মেয়ে, কার মেয়ে, আমি সব খোঁজ খবর নিয়ে তোমার ফোনে বাবাকে জানিয়ে দেবো কোনি, ঠিক আছে? শুভম বাড়ি যাওয়ার আগেই মহাজন ফোন করে জানিয়ে দেয় যে মহাজনের মেয়েই শুভম পছন্দ করেছে। হ্যাঁ রে শুভম, তুই তো দেখছি ওখানে কাজে যাসনি, ওদিকে মেয়েও পছন্দ করে এসছিস। হ্যাঁ বাবা, তোমাকে বলতেই তো এলাম। আমার একটা মেয়ে খুব পছন্দ হয়েছে। তুমি তো গ্রামের মেয়ে বিয়ে করবে বলে মাথা খারাপ করে দিচ্ছ। তা আমি গ্রামের মেয়েই বিয়ে করব। ওই মেয়েটার দেখতে খুব সুন্দর বাবা। হ্যাঁ হ্যাঁ, তোর মহাজন আঙ্কেল ফোন করেছিল। আরে ও মেয়ে তো আর অন্য কারোর মেয়ে নয়। মহাজন তো বললো যে ওটা ওনারই মেয়ে। যাক, আমাদের বন্ধুত্বটা তাহলে তুই এবার কুটুম্বিতেতে পরিণত করলি। খুব খুশি হয়েছি রে আমি বাবা। চল মহাজনের সঙ্গে কথা বলতে যাব বিয়ের কথা। কতদিন পর সৌভিক তোর পা পড়লো আমার বাড়িতে। যাক শুভম বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্যই আমাদের সম্পর্কটা বন্ধুত্ব থেকে কুটুম্বিতেতে পরিণত হতে চলেছে। হ্যাঁ রে, আমিও শুভমকে ধন্যবাদ দিয়েছি। যাক, ও তোর মেয়ে পছন্দ করেছে, এটাই সৌভাগ্য। আমি তো চিন্তায় ছিলাম কোন মেয়ে আমার বাড়ি আসে। ও আঙ্কেল, তাহলে এবার মেয়েটাকে ডাকুন, আমি ওকে একটু দেখি, সেই পুকুর ঘাটে দেখেছিলাম। আচ্ছা বাবা, আচ্ছা ডাকছি, দাঁড়াও। তুমি তো আর দর্শ হচ্ছে না দেখছি। এই যে কুসুম, এখানে আয়, তোর কাকুরা এসছে, কাকুদের সাথে দেখা করবি, আয়। সেই সময় কুসুম ওখানে গিয়ে উপস্থিত হয়। কুসুমকে দেখে শুভম তো একদম চমকে ওঠে। এই যে ছেলে, দেখো, তুমি আমার মেয়েকেই দেখেছিলে না? এই যে সৌভিক, আমার মেয়ের মতো সুন্দরী এ তল্লাটে আর এক না। আমার ছেলের পছন্দ আছে বলতে হয়। তোর কথাটা আমি সমত হলাম। তোর মেয়ে সত্যিই খুব সুন্দরী রে, দেখতে খুব ভালো তোর মেয়ে। আরে বাবা, তোমরা ভুল করছো। আমি তো একে দেখিনি। ও মহাজন কাকু, আমি তোমাকে বলেছিলাম পুকুর পাড়ে অন্য একটা মেয়ে ছিল, তোমার মেয়ে তো ছিল না। তুমি কেন তোমার মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছো? তুমি খোঁজ নাও কে সেই মেয়ে। কেন মিথ্যে করে তোমার মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছো? এই বলে রাগে গজগজ করতে করতে সৌভিক তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই মা, কার কথা ও বলছে বলতো? পুকুর ঘাটে সেদিন তুই ছাড়া আর কে থালা বাসন মাজছিল? আরে বাবা, কি আর বলবো, ওই সোনালিটা থালা মারছিল। কবে থেকে বলছি তোমাকে ওদের দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। দেখলে তো আজ ওই সোনালির জন্য আমার বিয়েটা কিরম ভন্ড হয়ে গেল। তুমি এবার কি করবে করো, বলে দিচ্ছি। মেয়ের বিয়ে ভেঙে যাওয়ায় মহাজন রাগে গড়গড় করতে করতে আসে যদুর বাড়িতে। আরে মহাজন মশাই, আপনি এসছেন? শুনেছেন তো আমার ছেলে মারা গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, সব শুনেছি। ওসব শোনার সময় আমার অত নেই। তুমি আর তোমার মেয়ে বাক্স প্যাটরা গুছিয়ে নাও তাড়াতাড়ি। এই বাড়িতে আর তোমাদের আমি থাকতে দেব না।
ছেলে মরে গিয়েছে, ওই ছুতো দিয়ে আর কতদিন থাকবে? বাড়িটা তো এখন আমার হয়ে গিয়েছে। ছেলেকে কলকাতায় পাঠানোর সময় মনে ছিল না কতটা টাকা নিয়েছিলে আমার কাছ থেকে? আরে আমার ছেলেটা মারা গিয়েছে সবে, এক্ষুনি আমি বাড়ি ছেড়ে কোথায় যাব? আমাকে বাড়ির থেকে বের করবেন না মহাজন মশাই, আমাদের কিছুদিন থাকতে দিন। মেয়েটা বড় হয়েছে, ওকে নিয়ে এক্ষুনি আমি কোথায় বা যাব? তাতে এই রাত্রেবেলা আমাদের একটু স্থান দিন আজকের মতো এখানে। এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, অনেক দিন টাইম দিয়েছি, আর কোনো টাইম দিতে পারবো না, না তো কিন্তু থানায় পুলিশ দিয়ে জেল খাটাবো বলে দিচ্ছি। এই বলে মহাজন রাগে গড়গড় করতে করতে চলে যায়। যদুবাবু চিন্তায় পড়ে যায়, এত রাত্রে মেয়েটাকে নিয়ে যাবই বা কোথায়? দেখি কাল সকালে উঠে নাই যাওয়া যাবে। মেয়েটাকে নিয়ে তার পরদিন সকাল হতে না হতেই যদুবাবু চলে যায়। কোথায় যাবে কিছুই জানে না, মন খুব খারাপ করে চলে যায়। গ্রামের ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে, রাস্তা দিয়ে তারা চলে যায় দুই মাইজি। তারা গিয়ে গ্রামের ভিতরে এক পোড়ো বাড়ির কাছে গিয়ে দাঁড়ায়। ও বাবা, এই বাড়ির কাছে একটু দাঁড়াই, খুব কষ্ট হয়ে গেছে। হ্যাঁ রে মা, একটু ডেকে দেখি, কেউ যদি বাইরে আসে একটু থাকতে দেয় আমাদেরকে, ডেকে দেখি। এই বলে যদুবাবু ডাকতে থাকে। কেউ আছেন ভিতরে? একটু বাইরে আসবেন, খুব বিপদে পড়েছি, একটু থাকতে দেবেন? ভিতর থেকে শুভম বেরিয়ে আসে। শুভম তাদেরকে দেখে তো অবাক, আরে আপনারা আপনারা তো এই গ্রামেরই একজন বাসিন্দা, আপনারা এই পোড়ো বাড়িতে কি করছেন? এখান থেকে সরে যান, না তো এই বাড়ি যখন তখন ভেঙে পড়তে পারে। বাবা, খুব বিপদে পড়ে এসেছি, জমিদারের কাছ থেকে টাকা ধার করে ছেলেকে কলকাতায় পাঠিয়েছিলাম। ছেলে কলকাতায় কারখানায় আগুন লেগে মারা যাওয়ায় সেই টাকা শোধ দিতে পারিনি, তাই জমিদার আমাদেরকে বার করে দিয়েছে। হ্যাঁ, আপনি একটু আমার বাবাকে আশ্রয় দেবেন, আমি চারিদিক দিয়ে কাজ করে টাকা ইনকাম করে মহাজনের কাছ থেকে বাড়ি ছেড়ে নেব। আপনি যদি বাবাকে একটু থাকতে দেন আমার খুব সুবিধা হবে। আরে তোমরা এসব কি বলছো? তোমাদের দাদা কলকাতায় কাজ করতো বুঝি? তোমাদের দাদা আগুনে পুড়ে মারা গিয়েছিল? আরে ওটা তো আমাদেরই কারখানা। কেন? আমরা তো তোমাদের দাদা যারা মারা গিয়েছিল তাদের ক্ষতিপূরণ ধরুন 2 লাখ টাকা করে দিয়েছি, তাহলে তোমরা কি সেই টাকা পাওনি? কই বাবা, আমি তো আমার ছেলে মারা যাওয়ার দরুন কোনো ক্ষতিপূরণের টাকা পাইনি। কোথায়? কেউ তো আমাদেরকে টাকা দিয়ে যায়নি, শুধু এসে মৃত্যুর সংবাদটা দিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমাদের বাবা তো ঠিক বলেছে, বাবা আর আমি কোনো ক্ষতিপূরণের টাকা পাইনি। ও, আমি এবার বুঝতে পারছি, মনে হচ্ছে ওই ধূর্ত মহাজন তোমাদের টাকাটা সরিয়ে নিয়েছে। চিন্তা করো না তোমরা, আমি কাল সকালেই আমার বাবাকে নিয়ে ওই মহাজনের বাড়িতে যাচ্ছি। ওর পেট থেকে আমরা ঠিক কথা বার করে তাই ছাড়বো। আরে সৌভিক আর শুভম, তোমরা কি আবার বিয়ের সম্বন্ধ পাকা করতে এলে? আরে রাখ তোর বিয়ের সম্বন্ধ, সত্যি কথা বলতো, আমার শুভমের যে কোম্পানিতে আগুন লেগে গিয়েছিল তার জন্য তো এই গ্রামেরই একটা ছেলে মারা গিয়েছে, তার জন্য তো শুভম 2 লাখ টাকা ক্ষতিপূরণ আঠালো। তুই সেই টাকাটা মেরে দিয়েছিস নিশ্চয়ই, তুই ছাড়া তো কারুর কাজ এরকম না। আরে আমি কই টাকা নিয়েছি? তোদের কাছে কি কোনো প্রমাণ আছে নাকি? আমি নিয়েছি। আর ওই ছেলেটাকে ডাক তো দেখি কিরম বলে। আরে ছেলেটার কথা তুলছো মানে? আমি তো বলিনি যে কোনো ছেলে পাঠিয়েছে। তাহলে নিশ্চয়ই তুমি ওই ছেলেটার হাত থেকেই নিয়েছো। তা তো তুমি জানবে কি করে যে কোনো ছেলে মারফত আমি পাঠিয়েছি? দেখো বাবা, কিরকম চোর ধরা পড়েছে, এক্ষুনি তুমি পুলিশ ডাকো, এক্ষুনি খবর দাও পুলিশে।